আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কে কথা কয়। আজ উপন্যাসের 11 পর্ব। মতিন এখন যাচ্ছে আজহারুল্লাহর কাছে। তাকে একটা বই দেবে। আজ মতিনের বই বিতরণ দিবস। সেখান থেকে যাবে সালে ইমরানের কাছে। তাকে দেবে একটা, তার পুত্র কমলকে দেবে একটা। 3টা বই চলে যাচ্ছে এক পরিবারের কাছে। মুনা পাচ্ছে একটা। 5 বই 5 জায়গায়, তার কাছে 0। এই ভালো। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এইটাই অবস্থা। বিথরে শব্দের মানে কি? ডিকশনারিতে কি এই শব্দ আছে? বিথারা বলে একটা শব্দ আছে। বিথর বলে কিছু কি আছে? নিশুকে জিজ্ঞেস করতে হবে। আকাশ মেঘলা। আকাশ মেঘলা হলে হাঁটতে ভালো লাগে। মাথায় রোদ কিংবা বৃষ্টি নিয়ে হাঁটা যায় না। তখন রিকশার খোঁজ পড়ে। মতিনের হাঁটতে ভালো লাগছে। রাস্তায় যানজট নেই। থাকলে ভালো হতো। যখন প্রচণ্ড যানজটে আন্ধাগিট্টু লেগে যায়, তখন হাঁটতে বড়ই আরাম। মনে আলাদা আনন্দ। তোমরা আটকা পড়ে আছো, আমি মুক্ত বিহঙ্গ। আজহারুল্লাহকে পাওয়া গেল না। অফিস থেকে জানা গেল তিনি গুরুতর অসুস্থ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 311 নম্বর কেবিনে আছেন। অবস্থা ভালো না। লোকজন চিনতে পারেন না। ভর দুপুরে মতিন ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হল। আজহারুল্লাহ চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার নাকে অক্সিজেনের নল। রোগীরা সাধারণত কাত হয়ে শুয়ে থাকে। তিনি সরলরেখার মতো সোজা হয়ে শুয়ে আছেন। তার বিছানার চাদর সাদা। গায়ে যে চাদর দেয়া আছে তার রং গাঢ় সবুজ। মতিনের পায়ের শব্দে আজহারুল্লাহ চোখ মেললেন। ঘাড় ফিরিয়ে মতিনকে দেখলেন এবং অস্পষ্ট গলায় বললেন, কেমন আছো? মতিন বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আজহারুল্লাহ বললেন, কেন চিনব না? তুমি বিখ্যাত উজবেক মরমী কবি নদ্দি উনতিন। আমি 15 দিন ধরে হাসপাতালে পড়ে আছি। প্রতিদিন ভাবি সবাই দেখতে এলো, উজবেক কবি কেন আসলো না? আপনি একা কেন? কিছুক্ষণ আগেও আমার মেয়েটা আমার সঙ্গে ছিল। আজ তার ইউনিভার্সিটিতে খুবই জরুরি কাজ, প্রজেক্ট সাবমিশন। সে চলে আসবে। মতিন আজহারুল্লাহর বিছানার পাশে বসতে বসতে বলল, শুনেছিলাম আপনার শরীর খুবই খারাপ, কাউকে চিনতে পারেন না। আজ সকাল থেকে শরীরটা ভালো। নেভার আগে প্রদীপ জ্বলে ওঠে। আমারটা জ্বলেছে। আমার সময় শেষ। উজবেক কবির মৃত্যু বিষয়ক কোনো রচনা আছে? আছে। শোনাও তো। শিশুপুত্র আঁখি মেলি হেরিল এ ধরা, শ্যামল সুন্দর স্নিগ্ধ গীত গন্ধ ভরা। বিশ্বজগতেরে ডাকি কহিল, হে প্রিয়, আমি যতকাল থাকি তুমিও থাকিও। আজহারুল্লাহ বললেন, মারহাবা, খুবই সুন্দর। শিশু তার চারপাশের জগৎকে বলছে, আমি যতকাল থাকি তুমিও থাকিও। তাই তো থাকে। যখন কেউ চলে যায়, জগৎ সংসারও চলে যায়। এটা নদ্দি উনতিম সাহেবের লেখা? মতিন বলল, জি না স্যার, এটা রবীন্দ্রনাথের কবিতা। নদ্দি উনতিম সাহেবের সমস্যা হচ্ছে, অনেকের অনেক বিখ্যাত কবিতাকে উনি তার নিজের মনে করেন। মতিন, তুমি দুপুরে আমার সঙ্গে খাবে। জি আচ্ছা। হাসপাতালের খাবার না, আমার মেয়ে আমার জন্যে খাবার নিয়ে আসবে। দুজনের জন্যে খাবার আনবে। আমরা 3 জন ভাগ করে খাবো। জি আচ্ছা। মতিন। জি স্যার। আমার একটা ছেলে ছিল। 8 বছর বয়সে ছেলেটা মারা যায়। সে বড় হলে তোমার মতো রূপবান হতো। তোমার চেহারা যে রাজপুত্রের মতো, এটা নিশ্চয়ই তুমি জানো। আয়নায় মুখ দেখো না? দেখি। কলেজে বা ইউনিভার্সিটিতে তোমার বন্ধুরা তোমাকে কি ডাকতো? প্রিন্স ডাকতো না? আমাদের সময় সুন্দর ছেলের নাম হয়ে যেত প্রিন্স। মতিন বলল, আমাকে সবাই ডাকতো মাকাল বাবু। মাকাল ডাকতো? হা হা হা, এই নামটাও তো খারাপ না। মাকাল বাবু, এক কাজ করো, আমাকে ধরাধরি করে আজ শোয়া করে দাও। হাসপাতালের কাউকে ডাকো, নাক থেকে যেন যন্ত্রপাতি খুলে ফেলে। শরীর ভালো লাগছে? খুব ভালো লাগছে না, কিন্তু আমার স্বাভাবিকভাবে বসতে ইচ্ছা করছে, কথা বলতে ইচ্ছা করছে। আমি চাই আমার মেয়ে এই দৃশ্য দেখে চমকে উঠুক।
একটা হাসির গল্প বলো তো। হাসির গল্প? হ্যাঁ, জোকস। এখন তো খবরের কাগজে জোকস ছাপা হয়, কোনোটা পড়ে হাসি আসে না। তুমি একটা বলো, যাতে হাসি আসে। মতিন বলল, আপনার মন আজ ভালো, যে গল্পই শুনবেন আপনার হাসি আসবে। একটা বলো, দেখি হাসি আসে কিনা। দাঁড়ান, মনে করি। হ্যাঁ, মনে পড়েছে। রাজনৈতিক জোকস। প্রেসিডেন্ট বুশকে নিয়ে রসিকতা। প্রেসিডেন্ট বুশ তার পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইসকে বললেন, ইরাকের মানুষ মরল না বাঁচল এটা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। আগামী সাংবাদিক সম্মেলনে আমি এটা প্রমাণ করে দেব। সাংবাদিক সম্মেলন শুরু হলো। জর্জ বুশ বললেন, আমি ঠিক করেছি ইরাকে সবকিছু নতুন করে হবে। প্রথমে আমি ইরাকের সব মানুষকে মেরে ফেলব, তারপর একটা রাজহাঁস মারব। সব সাংবাদিক একসঙ্গে প্রশ্ন করল, রাজহাঁস কেন? জর্জ বুশ কন্ডোলিসা রাইসের দিকে তাকিয়ে বললেন, দেখলে তো, ইরাকিদের নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, সবার মাথা ব্যথা রাজহাঁস নিয়ে। আজহারউল্লাহ সাহেবের মেয়ে মৃন্ময়ী দুপুর 2টায় টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে এসে কেবিনের দরজার পাশে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। তার গুরুতর অসুস্থ বাবা বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। তার নাকে অক্সিজেনের নল লাগানো নেই। তার বাবার সামনে সিনেমার নায়কের মতো চেহারার এক যুবক বসে আছে। দুজনেই গলা ছেড়ে হাসছে। এ কি কাণ্ড! আজহারউল্লাহ মেয়েকে দেখে হাসি থামিয়ে বললেন, মৃন্ময়ী মা, এ হলো বিখ্যাত উজবেক কবি নদ্দিউনতিম। তার আরেকটা নাম আছে, মাকাল বাবু। এই বলে তিনি হাসতে লাগলেন। মতিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার সামনে মায়া মায়া চেহারার শ্যামলা একটা মেয়ে, নাক চাপা, বড় বড় চোখ, চোখ ভর্তি বিস্ময়। মৃন্ময়ী মতিনের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, আপনার মন্ত্রটা কি বলুন তো? কোন মন্ত্র দিয়ে আপনি আমার বাবাকে ভালো করে ফেলেছেন? আপনি এত দেরিতে এসেছেন কেন? আগে আসতে পারলেন না? আজহারউল্লাহ বললেন, উজবেকিস্তান থাকে, আসবে কি করে? এই বলে তিনি আবারও হাসতে লাগলেন। মৃন্ময়ী বলল, বাবা, হাসি বন্ধ করো তো, তোমার হাসির ধরন ভালো লাগছে না। তুই সুন্দর করে হেসে আমাদের দেখা। এই বলে তিনি আবারও হাসতে লাগলেন। কি বলো কবি সাহেব, ও হেসে দেখা কি করে হাসতে হয়? মতিন দুপুরে হাসপাতালে খাওয়া দাওয়া করল। আজহারউল্লাহ সামান্য কিছু মুখে দিয়েই শুয়ে পড়লেন। তার জ্বর আসছে। জ্বর নিয়েই কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। মতিন মৃন্ময়ীর হাতে তার বইটা দিয়ে বলল, ঘুম ভাঙলে স্যারের হাতে দেবেন। মৃন্ময়ী চোখ কপালে তুলে বলল, আপনার বই পেঙ্গুইন বের করেছে? মতিন বলল, আমার বই না, নদ্দিউনতিম সাহেবের বই, আমি কেউ না। মৃন্ময়ী বলল, আবার কবে আসবেন? জানি না। বাবা যে আপনাকে কি পছন্দ করে, বাবা ঠিক করে রেখেছেন। সুস্থ হলেই তিনি আপনাকে নিয়ে তার গ্রামের বাড়িতে যাবেন। আপনি কি যাবেন? অবশ্যই যাব। আপনি কাউকে না বলতে পারেন না, তাই না? ঠিক বলেছেন, কাউকে না বলতে পারি না। মৃন্ময়ী বলল, যারা কাউকে না বলতে পারে না, তারা আবার কাউকে হ্যাঁও বলতে পারে না। মতিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই কথাও সত্যি। মৃন্ময়ী, যাই। মৃন্ময়ী সামান্য চমকালো। কেন চমকালো সে নিজেই জানে না। আজহারউল্লাহ সেদিনই রাত 11টায় মারা গেলেন। শ্বাসকষ্ট শুরু হবার আগ পর্যন্ত তার হাতে ছিল মতিনের বই। তিনি বই পড়তে পড়তে বেশ কয়েকবার বললেন, মারহাবা। মৃন্ময়ী বলল, বাবা, তোমার কষ্ট হচ্ছে, তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো। আজহারউল্লাহ বললেন, শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে না মতিনের সঙ্গে আবার দেখা হবে। যদি দেখা না হয়, তুই আমার হয়ে মতিনের মাথায় আদর করে হাত বুলিয়ে দিবি, পারবি না? মৃন্ময়ী বলল, পারব, অবশ্যই পারব। আমার দেখা 10টা ভালো ছেলের মধ্যে সে একটা। একবার তুমি বলেছিলে 5টা ভালো ছেলের মধ্যে সে একটা। তাহলে সেটাই ঠিক। বাবা, আর কথা না, চুপ করে শুয়ে থাকো। আজহারউল্লাহ হাঁপাতে হাঁপাতে বললেন, দেখ তো কটা বাজে। 10টা 40। মা, তুই আমার হাত ধরে বসে থাক, একটুও নড়বি না। মৃন্ময়ী বাবার হাত ধরে বসে রইল। আজহারউল্লাহ ভাগ্যবান একজন মানুষ।
অতি প্রিয় একটি মুখের দিকে তাকিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রার সৌভাগ্য বেশি মানুষের হয় না। মতিন, তোর সর্বশেষ চিঠিটা পড়ে ধাক্কার মতো খেয়েছি। তোর কি হচ্ছে বলতো? আজহারুল্লাহ নামের একজন বুড়ো মানুষ মারা গেছেন, তাতে কি হয়েছে? বুড়োরা মরবে, স্বাভাবিকভাবেই মরবে। এই বুড়োর সঙ্গে তোর কখন এমন গভীর সম্পর্ক হলো সেটাও তো জানি না। তোর চরিত্রে স্যাঁতস্যাঁতে ব্যাপার কখনোই ছিল না, তুই হঠাৎ স্যাঁতস্যাঁতে হয়ে গেলি কেন? প্রবলেমটা কোথায়? এত বড় একটা চিঠি লিখলি, সেখানে নিশুর কোনো উল্লেখ নেই। মামলার কি হলো জানাবি না? তোর নামের আরেকটা মেয়ে ছিল না, সে মানসিকভাবে অসুস্থ, তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে এইটুকু জানি, আর কিছু কিন্তু জানি না। আমি পড়ে থাকি জঙ্গলে, কিন্তু আমার চেতনার একটি অংশ নগরবাসী। নগরবাসী মানুষদের কথা জঙ্গলে বসে পড়তে ভালো লাগে। এখন অবশ্য বিজ্ঞানের বইপত্র পড়া শুরু করেছি। এই মুহূর্তে পড়ছি দ্য হলোগ্রাফিক ইউনিভার্স। লেখকের নাম টেলবট। তিনি ভালো থিওরি পেতেছেন, পড়লে বিশ্বাস করতে ইচ্ছা করে। বিজ্ঞান যে ক্রমেই গাঁজাখুরির দিকে এগুচ্ছে, এটা জানিস? এইসব বৈজ্ঞানিক গাঁজাখুরি নিয়ে নদ্দিউনতিম সাহেবকে একটা সায়েন্স ফিকশন লিখতে বল। গল্পের প্রাথমিক আইডিয়া তোকে দিচ্ছি। মনে কর 10-11 বছরের ছেলে একটা ট্রেনে করে তার নানার বাড়িতে যাচ্ছে। মডেল হিসেবে তুই তোর পরিচিত ছেলেটাকেই নে। কমল না নাম? কমল একা যাচ্ছে তার নানার বাড়ি। রাতের ট্রেন। কোন স্টেশনে সে নামবে তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। ট্রেন থামল, সে নেমে পড়ল। নেমেই হতভম্ব। কোথায় সে নেমেছে? এটা তো পৃথিবীর কোনো জায়গা না, সম্পূর্ণ অন্য এক ভুবন। ব্যাপারটা হয়েছে কি, সে চলে এসেছে প্যারালাল ইউনিভার্সে। নদ্দিউনতিম সাহেবকে বল তিনি যেন তার কল্পনার 7 দরজা খুলে দেন। যা লিখতে ইচ্ছা করে লিখতে থাকুন, আমরা তার কল্পনার দৌড় দেখি। মতিন, তোকে লিখতে বলছি কারণ আমি চাই তুই কিছু একটা নিয়ে ব্যস্ত থাক। ভালো কথা, তোর নিশ্চয়ই টাকা পয়সা দরকার। মামলা চলছে, মামলার খরচ আছে। আমি টাকা পাঠাতে পারি, তোর বইটা থেকেও তুই টাকা পাবি। তবে তবে সময় লাগবে। প্রতি রাতে যে দুঃস্বপ্ন দেখতি, তার অবস্থা কি? দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়েছে, নাকি স্বপ্নগুলি আরো জটিল হচ্ছে? দুঃস্বপ্ন থেকে বাঁচার একটি আফ্রিকান ব্যবস্থা আছে। জুলু সম্প্রদায় এই কাজটা করে, পরীক্ষা করে দেখতে পারিস। ঘুমুবার আগে আগে মাথা থেকে এক গোছা চুল কেটে বলের মতো গুটলি পাকাবি। সেই গুটলি মুখে নিয়ে ঘুমাবি। সামান্য হা করে ঘুমাতে হবে। দুঃস্বপ্ন মুখের ভেতর দিয়ে ঢোকার সময় চুলের জালে আটকা পড়বে। পরদিন সেই চুলের বল আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। চুলের জালে আটকা পড়া দুঃস্বপ্ন জ্বলে ছাই হয়ে যাবে। ইহজীবনে তুই আর দুঃস্বপ্ন দেখবি না। দেখবি নাকি ট্রাই করে? 2 লাইন কবিতা শোন। ইফ ইউ ক্যান ড্রিম অ্যান্ড নট মেক ড্রিমস ইউর মাস্টার, ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড নট মেক থটস ইউর এইম। বল দেখি কার লেখা? বলতে না পারলে বইপত্র ঘাঁটতে থাক। শুধু নিশুকে জিজ্ঞেস করবি না। কার কবিতা বলতে পারলে স্পেশাল গিফট আছে। কি গিফট শুনলে চমকে উঠবি। ইতি, তোর কঠিন গাধা। মতিন বলল, নিশু, আমি একটা কবিতার লাইন বলবো, তুমি বলবে কার লেখা। নিশু বিরক্ত গলায় বলল, কবিতা কবিতা খেলা খেলবো না। না খেললে নাই, আমি কবিতার লাইনটা বলি। প্লিজ স্টপ। মতিন কবিতার লাইনটা বলল, ইফ ইউ ক্যান ড্রিম অ্যান্ড নট মেক ড্রিমস ইউর মাস্টার। নিশু বলল, রুডইয়ার্ড কিপলিং। মতিন বলল, তুমি কি নিশ্চিত? হুম। তারা দুজন রিকশায়। সকাল 8টা। কোর্ট শুরু হবে 10টায়। তাদের মামলা আজ উঠবে কিনা নিশ্চিত না। ওঠার কথা আছে। যতবার মামলা হিয়ারিংয়ের জন্য উঠছে, ততবারই উকিলকে 3000 করে টাকা দিতে হচ্ছে। তার ফি, মুহুরির ফি। এছাড়াও খরচ আছে। সারাক্ষণ একে তাকে পান খাওয়ার খরচ দিতে হচ্ছে। মতিন বলল, নিশু, মামলা মামলা খেলাটা কি তোমার ভালো লাগছে? নিশু বলল, না। মতিন বলল, একটা কাজ করলে কেমন হয়? মামলার বিষয়টা মাথা থেকে দূর করে দাও, পড়াশোনা করতে চলে যাও। নিশু বলল, রিকশা থামাতে বলো।
মতিন দেখল নিশু কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে, তার শরীর কাঁপছে। মতিন বলল, কি হয়েছে? নিশু বলল, রিকশা থামাতে বলো। মতিন রিকশা থামালো। সেও কৌতূহলী হয়ে তাকাচ্ছে। নিশু শাড়ির আঁচলে চোখ মুছে শান্ত গলায় বলল, তুমি নেমে যাও। মতিন বলল, কেন? নিশু বলল, মামলা নিয়ে তুমি বিরক্ত হয়ে পড়েছ, ক্লান্ত এবং বিরক্ত। আমি তোমাকে মুক্তি দিচ্ছি, তোমাকে মামলা বিষয়ে আর কিছু করতে হবে না। মতিন বলল, আমি নিজের কথা ভেবে কিছু বলিনি, তোমার কথা ভেবে বলেছি। নিশু বলল, নামো রিকশা থেকে, নামো, আমার এই মামলায় কারোর সাহায্য লাগবে না। কোর্টের এই ঝামেলা তুমি একা কি করে সামলাবে? দেখি পারি কি না। নিশু, আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, এখন রিকশা থেকে নামো। নিশুর চোখের দৃষ্টি কঠিন, গলার স্বর কঠিন। মতিন রিকশা থেকে নেমে পড়ল। নিশুর উকিলের নাম সোবহান খন্দকার। ভদ্রলোক কুঁজু হয়ে হাঁটেন, সারাক্ষণ পান খান, কথা বলার সময় চোখ পিটপিট করেন। একসময় ভালো ক্রিমিনাল লয়ার ছিলেন, এখন বাজার পড়ে গেছে। সোবহান খন্দকার নিশুকে বললেন, 12টার দিকে মামলা উঠবে, টাকা এনেছেন? নিশু বলল, টাকা তো কাল রাতে মতিন আপনাকে দিয়ে এসেছে। সোবহান খন্দকার বললেন, আমার টাকার কথা বলছি না, মামলা উঠবে তার খরচ। মতিন সাহেব কোথায়? তাকে দরকার ছিল। নিশু বলল, উনি আসতে পারেননি, কি দরকার আমাকে বলুন। উকিল বলল, টাকা লাগবে। টাকা লাগবে সেটা তো একবার বলেছেন, কত টাকা লাগবে? ভালো অ্যামাউন্টই লাগবে। কেন ভালো অ্যামাউন্ট লাগবে বলুন? আপনি মেয়ে মানুষ, সবকিছু আপনার সঙ্গে ডিসকাস করা সম্ভব না। নিশু বলল, মামলাটা আমার, এখন থেকে কোর্টে আমিই আসব, কথাবার্তা যা বলার আমার সঙ্গেই বলতে হবে, টাকা পয়সার লেনদেন আমিই করব। কত দিতে হবে? 5। 5 কি 100? আরে না, 1000। এত টাকা কেন? একটা কাগজের কপি বের করতে হবে, আপনার যে মেডিকেল এক্সামিনেশন করা হয়েছে তার কপি। কপি তো দেয়া আছে। যেটা দেয়া আছে সেখানে কিছু সমস্যা আছে, আমাদের আরেকটা কপি লাগবে। কি সমস্যা আমাকে বুঝিয়ে বলেন। সোবহান খন্দকার বিরক্ত হয়ে বললেন, এত কিছু আপনাকে বোঝাতে গেলে আমি আমার নিজের কাজটা করব কখন? 12টার সময় মামলা উঠবে, এখন বাজে 11টা। আমার নিজের তো একটা প্রিপারেশন আছে। টাকাটা দিয়ে চুপ করে থাকেন, মামলা কোর্ট থেকে নামুক, যা বুঝবার তখন বুঝবেন। নিশু বলল, এত টাকা তো সঙ্গে আনিনি। কত এনেছেন? 3000। 3000ই দিন, বাকি টাকাটা আমার পকেট থেকে দিয়ে দিচ্ছি। মতিন সাহেবকে দিয়ে বাকি 2000 আজ সন্ধ্যায় আমার চেম্বারে পাঠিয়ে দিবেন। মামলার রেজাল্ট পেতে হলে পয়সা খরচ করতে হবে। মামলা উঠেছে। মামলার 1 নম্বর আসামিকে কাঠগড়ায় তোলা হয়েছে। সে তার নিজের বক্তব্য পাখি পড়ার মতো বলল, প্রফেসর সাহেবের মেয়ে নিশু তার বাবার মৃত্যুর পর উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করে। তার ফ্ল্যাটে সন্ধ্যার পর নানান ধরনের পুরুষ মানুষের আনাগোনা, গানবাজনা। উনি দরজা জানালা সন্ধ্যার পর সবসময় বন্ধ করে রাখেন। একদিন আমি উনাকে বললাম, নিশু আপা, ভদ্র অঞ্চলে আপনি বাস করেন, আপনার পিতা ছিলেন একজন সম্মানিত শিক্ষক, আপনি এসব কি শুরু করেছেন? উনি আমার কথায় খুবই রেগে গেলেন। আমাকে দেখে নিবেন, পুলিশে দিবেন, হেন-তেন নানান কথা। তাতে আমার একটু রাগ উঠে গেল। আমি খারাপভাবেই বললাম, ভদ্রপল্লীতে আপনি কিভাবে নারী ব্যবসা করেন আমি দেখে নিব। এর কয়েকদিন পরের ঘটনা, ওনার বাড়ি থেকে রাত 2টার সময় এক স্যুট টাই পরা ভদ্রলোক বের হয়েছে, মুখ দিয়ে মদের গন্ধ, ঠিকমতো পা ফেলতে পারে না, এমন অবস্থা। আমি আমার 2 বন্ধুসহ তাকে আটকালাম। মেজাজ খুবই খারাপ ছিল। চড় থাপ্পড় দিয়ে বললাম, তোর ঘরে মা বোন নাই? এই ঘটনার পরে নিশু আপা আমার কাছে এসে আপোষের প্রস্তাব দিল। আমাকে দুপুরে তার বাসায় খানা খেতে বলল। আমি একা না গিয়ে আমার 2 বন্ধুকে সঙ্গে নিলাম। আমরা খাওয়া দাওয়া করলাম, ওনার জোড়াজুড়িতে সেক্সও করলাম। উনি যে আমাদের 3 জনকে ফাঁসাবার জন্য এই নাটক করেছেন এইটা জানতাম না। এর বেশি আমার কিছু বলার নাই।
কোর্ট অ্যাডজর্নড হয়ে গেল। সোবহান খন্দকার কপালের ঘাম মুছতে মুছতে নিশুকে বললেন, জেরা শুরু হলে তার অবস্থা কি হবে সে চিন্তাও করতে পারছে না। মোরব্বা বানিয়ে ফেলব। নিশু বলল, পারবেন? সোবহান খন্দকার উচ্ছ্বাসের হাসি দিয়ে হঠাৎ গলা নামিয়ে বললেন, আসামি পক্ষ থেকে একটা আপোষের প্রস্তাব এসেছে, বিবেচনা করবেন কিনা দেখেন। নিশু অবাক হয়ে বলল, কিসের আপোষ? মামলায় এ পর্যন্ত আপনার যা খরচ হয়েছে আসামি পক্ষ সব খরচ দিয়ে দিবে, আপনারা মামলা তুলে নেবেন। আপনার কাছে প্রস্তাব দিয়েছে? জি, সিদ্ধান্ত আপনাদের, আমার কাজ সবকিছু জানানো। আপনার কি ধারণা আমাদের আপোষে যাওয়া উচিত? মামলার অবস্থা কি? অবস্থা ভালো, কনভিকশন হবেই। তারপরেও কি? আরেকদিন কথা বলি, আমি খুবই টায়ার্ড। মতিন সাহেবকে দিয়ে 2000 টাকা পাঠিয়ে দেবেন। মতিন হাঁটতে হাঁটতে কোর্ট ভবন পর্যন্ত চলে এলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করল কোর্ট এলাকায়। কোর্ট কাছারি করা লোকজন মনে হয় ডাবের ভক্ত। চারিদিকে কাটা ডাবের ছড়াছড়ি। সে 20 টাকায় একটা ডাব কিনে খেল। স্ট্যাম্পের এক ভেন্ডরের পাশের টুলে কিছুক্ষণ বসে রইল। তার কাছে কেন জানি শান্তি শান্তি লাগছে, যদিও শান্তি শান্তি লাগার কারণ স্পষ্ট না। শান্তির কারণ কি এই যে নিশুর ঝামেলা আর তাকে নিতে হচ্ছে না? 2-1 দিন পরেই নিশুর রাগ পড়ে যাবে। তখন মতিন আগের মতো মামলা মোকদ্দমা নিয়ে ছোটাছুটি করতে পারবে। এরকম মনে করার কোনো কারণ নেই। নিশু একবার যেটা বলবে সেটাই। স্ট্যাম্পের ভেন্ডর মতিনের দিকে তাকিয়ে বলল, আপনার কি কেস? মতিন বলল, রেপ কেস। আসামি আপনার কে হয়? অতি দূর সম্পর্কের আত্মীয়। যখন আমরা মানুষ ছিলাম না, বাঁদর ছিলাম, তখন একই গাছের ডালে লাফালাফি করেছি। আপনার কথা বুঝলাম না। মতিন বলল, বাঁদর থেকে মানুষ হবার পর এই সমস্যা তৈরি হয়েছে। বাঁদর হয়ে যখন আমরা কিচকিচ করতাম তখন একজন আরেকজনের কথা বুঝতাম। মানুষ হয়ে ভাষা শেখার পর কেউ কারো কথা বুঝি না। স্ট্যাম্প ভেন্ডর বিরক্ত চোখে তাকাচ্ছে। মতিন উঠে পড়ল। হঠাৎ মনে হলো তার যাবার কোনো জায়গা নেই। যাদের যাবার কোনো জায়গা নেই তারা কোথায় যায়? নৌকায় করে বুড়িগঙ্গায় কিছুক্ষণ হাওয়া খেলে কেমন হয়? বুড়িগঙ্গা তেমন দূরেও না। ঘণ্টায় 50 টাকা হিসেবে মতিন একটা ছইওয়ালা নৌকা ভাড়া করে ফেলল। নৌকার মাঝি বুড়ো, ধবধবে সাদা দাড়ি, বাবরি চুল, চেহারায় কোথায় যেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভাব আছে। অনায়াসে কল্পনা করা যায় বুড়ো রবীন্দ্রনাথ তার সোনার তরী নিয়ে বুড়িগঙ্গায় ভেসে বেড়াচ্ছেন। মতিন বলল, বুড়ো মিয়া, আপনার নাম কি? কুদ্দুস। আপনি নৌকা নিয়ে আশেপাশেই সামান্য ঘোরাঘুরি করবেন। আর কেউ আছে আপনার সাথে, নাকি আপনি একলা? আমি একলা। অনেকেই মেয়ে ছেলে নিয়ে নৌকায় ওঠে, নৌকার পর্দা ফালাইয়া রং ঢং করে, এই জন্যে জিগাইলাম। আপনার নৌকায় পর্দা আছে? জি আছে, 2 দিকেই পর্দা আছে। নৌকা ছাড়ব? ছাড়েন। নৌকা বুড়িগঙ্গার মাঝামাঝি আসতেই মাঝি বলল, আর কিছু লাগবো? মতিন অবাক হয়ে বলল, আর কিছু লাগবে মানে কি? বিয়ার আছে, টাইগার বিয়ার, 200 টাকা কইরা কৌটা, রাখতে হয়, অনেকেই চায়। আর কি আছে? পুরিয়া আছে, 50 টাকারটাও আছে, আবার 100 টাকারটাও আছে। ফ্যান্সিডিল নিশ্চয়ই আছে? আমার কাছে নাই, চাইলে আইনা দিতে পারবো। আপনি কখনো খেয়েছেন? তওবা, আমি কেন খাবো? নিজে খাবেন না, অন্যকে খাওয়াবেন? বুড়ো দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ কাউরে কিছু খাওয়ায় না, প্রত্যেকে তার খানা নিজে খায়। মতিন বলল, বালিশ আছে আপনার কাছে? বালিশ দিয়ে কি করবেন? শুয়ে ঘুমাবো, অনেকদিন পানির উপর ঘুমানো হয় না। বুড়ো পাটাতনের নিচ থেকে বালিশ চাদর বের করে দিল। বালিশ চাদর দুটোই পরিষ্কার। বুড়ো বলল, আপনার কিছুই লাগবো না? মতিন বলল, না। একটা বিয়ার খেয়ে শুইতেন, আরামের ঘুম হইত। বিয়ার হইল ঘুমের ওষুধ, ঠান্ডা ছিল, বরফের বালতিতে রাখা। মতিন বলল, এমনিতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, ঘুমের ওষুধ লাগবে না। কুদ্দুস ভাই শুনেন, ঘুমিয়ে পড়লে জাগাবেন না,
আমার পরিকল্পনা একটা লম্বা ঘুম দেয়া। মতিনের ঘুম ভাঙল সন্ধ্যায়। নৌকা প্রবল দুলছে, শোঁ শোঁ বাতাস, মুষলধারে বৃষ্টি। নৌকা বুড়িগঙ্গার অন্য পাশে থেমে আছে। মাঝি কুদ্দুস ছইয়ের ভেতর বসা, সে কাঁপছে। মতিনকে উঠে বসতে দেখে সে বলল, এমন এক ঘুম আপনি দিছেন যার হিসাব নাই। একবার ভাবলাম লোকটার কি মৃত্যু হয়ে গেছে। দিনের অবস্থা দেখছেন, তুফান ছাড়ছে। মতিন বলল, চা খেতে পারলে হতো। কুদ্দুস বলল, চা নাই, বিয়ার আছে, বিয়ার দেই। মতিন বলল, বিয়ার আরেকদিন এসে খাবো। নৌকায় কতক্ষণ আছি বলেন তো? 4.5 ঘন্টা। হেই পারে যাইতে লাগবে 1 ঘন্টা। 5 ঘন্টায় আপনি আমারে দিবেন 250। দিনের যে অবস্থা, 50 টাকা বকশিস ধইরা 300 টাকা মিল কইরা দিয়েন। আচ্ছা, চলেন রওনা দেই। কি পাগলের কথা কন? বাতাস কেমন ছাড়ছে দেখেন না? বাতাস কমুক। ভাইজান করেন কি? আমি একজন কবি। আপনার দেশের বাড়ি কোনখানে? উজবেকিস্তান, পাহাড়ি অঞ্চল। আপনারে দেইখা মনে হয় বাঙালি। মানুষ দেখে কি কিছু বোঝা যায় বুড়ো মিয়া? মানুষ দেখে কিছুই বোঝা যায় না। এইটা সত্য কথাই বলছেন। মানুষ দেখে কিছু বুঝার উপায় নাই। বাতাসের জোর আরও বেড়েছে। নৌকা টালমাটাল করছে। মতিন বলল, বুড়ো মিয়া, নৌকা ডুবে যাবে না তো? কুদ্দুস চিন্তিত গলায় বলল, গতিক তো সুবিধার দেখি না। মতিন ভাবছে, নৌকার দুলুনির সঙ্গে মিলিয়ে কবিতা তৈরি করা যায় কিনা। নদ্দুনতিম সাহেব এই অবস্থায় কি করতেন? কবিতা তৈরির চেষ্টা নিশ্চয়ই করতেন। দুলছে হাওয়া, দুলছে নদী, এখন যদি তলিয়ে যায় জলে, অপূর্ব কৌশলে। নৌকা এখন খাবি খাওয়ার মতো করছে। ছইয়ের এক অংশ খুলে গেছে। কুদ্দুস বলল, ভাইজান, শক্ত কইরা ধরেন, ছই উড়ে গেলে নৌকা ডুবব। ছই উড়ে গেল না, কিন্তু নৌকা পানিতে কাত হয়ে ডুবে গেল। কাদায় পানিতে মাখামাখি হয়ে মতিন ডাঙায় উঠল। কুদ্দুস বলল, 2 হাত দিয়া মাথা চাইপা ধরেন, শিলাবৃষ্টি হইতেছে। অনেকক্ষণ ধরেই কলিং বেল বাজছে। বৃষ্টি এবং বাতাসের শব্দে কলিং বেলের রিনঝিন ঢাকা পড়ে গেছে। কলিং বেলের শব্দটাকে বৃষ্টির শব্দের অংশ বলে মনে হচ্ছে। তারপরেও কি মনে করে মৃন্ময়ী দরজা খুলল। মতিন বলল, আপনি কি আমাকে চিনেছেন? আমার নাম মতিন। মৃন্ময়ী বলল, আপনার এই অবস্থা কেন? মতিন বলল, বুড়িগঙ্গায় নৌকা ডুবি, সাঁতরে উঠেছি। সাঁতারটা শেখা না থাকলে আজ আমার খবর ছিল। হাত মনে হয় কেটেছে, রক্ত পড়ছে। আসুন, ভেতরে আসুন। মতিন ভেতরে ঢুকল। মৃন্ময়ী বলল, বাবার এক সেট কাপড় যদি দেই, আপনি পরবেন? পরব। সরাসরি বাথরুমে চলে যান। আমাদের গিজার ফিজার নেই। পানি গরম করে দিচ্ছি। সাবান ডলে ভালো মতো গোসল করুন। বাথরুমে নতুন সাবান আছে। আমার গরম পানি লাগবে না। লাগবে। আপনি শীতে থরথর করে কাঁপছেন। বাথরুমে ঢোকার আগে কি 1 কাপ গরম চা খাবেন? চায়ের পানি গরম আছে, আমি এক্ষুনি দিতে পারবো। দিন। বড় একটা কাপ ভর্তি চা এনে মতিনের হাতে দিতে দিতে মৃন্ময়ী বলল, রাত কটা বাজে জানেন? না। 11টা 10। রাতের খাবার নিশ্চয়ই খাননি? না। আমি খেয়ে নিয়েছি, আপনাকে একা খেতে হবে। আমার ধারণা একা ভাত খেয়ে আপনার অভ্যাস আছে। জি, অভ্যাস আছে। বাড়িতে লোকজন নেই? আছে। আমার ছোট খালা আছেন। আমার এক মামাতো ভাই আছে। তারা শুয়ে পড়েছে। আপনার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। আপনি যে কোনো একদিন যে আসবেন তা আমি যেমন জানি অন্যরাও জানে। তাহলে তো ভালোই। আপনি বাবার অফিসে গিয়ে যেসব কাণ্ডকারখানা করেছেন, বাবা সব গল্পই আমার সঙ্গে করেছেন। আমি তেমন কোনো কাণ্ডকারখানা করিনি। করেছেন। বাবাকে বই উৎসর্গ করে এমন সব কথা লিখেছেন যে তিনি কেঁদে ফেলেছিলেন। উনি কাঁদেননি। বাবা কাঁদলে তার চোখে পানি আসে না, তার গলা খসখসে হয়ে যায়। আপনি এত বড় লেখক, কিন্তু আপনার অবজারভেশন দুর্বল। আমি বড় লেখক? না, আপনি না, নদ্দিউ নতিম। মতিন খেতে বসেছে।
মৃন্ময়ী হাসি মুখে তার সামনে বসে আছে। মতিন বলল, আমি মনে হয় বিরাট এক ঝামেলায় ফেলে দিয়েছি। মৃন্ময়ী বলল, কিছুটা তো ফেলেছিনি। হঠাৎ যদি ছোট খালার ঘুম ভাঙে, তিনি এই দৃশ্য দেখলে খাবেন। মতিন বলল, হঠাৎ গভীর রাতে এ বাড়িতে উপস্থিত হলাম কেন, জিজ্ঞেস করলেন না? মৃন্ময়ী বলল, আপনি মানুষকে চমকে দিতে পছন্দ করেন, এজন্যই কাজটা করেছেন। মতিন বলল, ভুল বলেছেন। অনেকদিন আগে আপনার বাবা আমাকে তার মেয়ের জন্মদিনে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন। বলেছিলেন একসঙ্গে রাতে খাওয়া দাওয়া করবেন। শিমের বিচি দিয়ে গরুর মাংস রান্না হবে। আজ সেই দিন। আজ আপনার জন্মদিন না? মৃন্ময়ী হাসূচক মাথা নেড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। মতিন তাকিয়ে আছে। নিজেকে সামলে নিতে মৃন্ময়ীর কতক্ষণ লাগে তা তার দেখার ইচ্ছা। কেউ কেউ মুহূর্তের মধ্যে নিজেকে সামলায়, যেমন নিশু। আবার কেউ কেউ আছে একবার কাঁদতে শুরু করলে কাঁদতেই থাকে, যেমন তৌহিদা। এই বিষয়ে কি গিনিস বুকে রেকর্ডের ব্যবস্থা আছে? থাকলে তৌহিদা নিজের জায়গা করে নিতে পারত। মৃন্ময়ী নিশুর মতোই দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, সরি, আপনার কথা চট করে মনের ভিতর গিয়ে লাগলো। আপনাকে যে বাবা নিমন্ত্রণ করেছিলেন সেটা আমাকে বলেছিলেন। শিমের বিচি দিয়ে গরুর মাংস রাঁধতেও বলেছিলেন। কই, আজ তো শিমের বিচি দিয়ে মাংস রান্না হয়নি। মৃন্ময়ী চোখ মুছতে মুছতে বলল, এই রান্নাটা বাবার খুব পছন্দের। আমি ঠিক করেছি যতদিন বেঁচে থাকব এই জিনিস খাবো না। মতিন বলল, আমি হলে উল্টোটা করতাম, ওনাকে মনে করার জন্য বেশি বেশি খেতাম। মৃন্ময়ী বলল, এক এক মানুষ এক এক রকম। কেউ মতিন উদ্দিন, আবার কেউ নদ্দিউ নতিম। ভালো কথা, বাবা আপনার বই পড়েছেন, অল্প কয়েক পৃষ্ঠাই বাকি ছিল। কিছু কি বলেছেন? বলেছেন তার হয়ে আমি যেন আপনার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই। আপনি খাওয়া শেষ করুন, আমি ঠিক বাবার মতো আপনার মাথায় হাত রাখব। মতিনের মাথায় হাত রেখে মৃন্ময়ী আবারও ফুঁপিয়ে উঠল। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার মনটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একটু পরপর কাঁদি। আপনি কি আমার মনটা ঠিক করে দিতে পারবেন? মতিন বলল, আমি পারবো না। আমার এক বন্ধু আছে, জঙ্গলে থাকে, সে পারবে। যাবেন তার কাছে? মৃন্ময়ী বলল, আপনি বললে যাব। আপনি কি যেতে বলছেন? হ্যাঁ। নিশু ব্যাগ গোছাচ্ছে। একটি গোছানো হয়েছে, অন্যটিতে বই তোলা হচ্ছে। গাদা গাদা বই সে এ বাড়িতে নিয়ে এসেছিল, একটাও পড়া হয়নি। মনে হয় ইহজীবনে আর পড়া হবে না। একটু দূরে খাটে পা ঝুলিয়ে তৌহিদা বসে আছে। সে নিশুর ব্যাগ গোছানো দেখে অবাক হয়েছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। কোনো কারণ ছাড়াই সে নিশুকে ভয় পায়। একটি প্রচ্ছন্ন কারণ অবশ্য আছে। নিশু ধমক দিয়ে তৌহিদাকে ঔষধ খাওয়ায়। তৌহিদা ক্ষীণ গলায় বলল, ব্যাগ গোছান কি জন্যে? নিশু বলল, আমি চলে যাচ্ছি, এই জন্যে। কোথায় যাবেন? মহিলা হোস্টেলে সিট পেয়েছি, সেখানে চলে যাব। আর আসবেন না? দেখা সাক্ষাতের জন্যে আসতে পারি, থাকার জন্যে আসব না। এখন থেকে তুমি হাত পা ছড়িয়ে একা তোমার ঘরে ঘুমাবে। আপনার মামলা কি শেষ? মামলা শেষ না, মামলা চলছে, চলতেই থাকবে। একদিন সব আসামি খালাস পাবে, হাসি মুখে বাড়ি চলে যাবে, আর একটা মেয়েকে রেপ করবে। তৌহিদা বলল, সেই মেয়েটার নাম কি? নিশু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তৌহিদা কয়েকদিন হলো মন দিয়ে কিছুই শুনছে না। তার রোগটা কি আরো বেড়েছে? নিশু বলল, পরের মেয়েটার নাম তো আমি জানি না, যে কেউ হতে পারে, তুমিও হতে পারো। তৌহিদা উঠে দাঁড়াল। নিশুর চলে যাওয়ার খবরটা বুবুকে দিতে হবে। নিশু বলল, তৌহিদা, তুমি কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে? দুধ চা? হ্যাঁ, দুধ চা, কড়া যেন হয়। চা খেতে খেতে তোমার সঙ্গেও কিছু কড়া কড়া কথা বলবো। সালেহা গম্ভীর মুখে তৌহিদার কাছ থেকে নিশুর চলে যাবার খবর শুনলেন। বিরক্ত মুখে বললেন, কাউকে কিছু না বলে চলে যাচ্ছে, বিরাট নিমুখারাম মেয়ে। যাবার আগে আমার সঙ্গে যেন দেখা করে যায়। তার ব্যাগ চেকিং হবে, টাকা পয়সা গয়না টয়না নিয়ে চলে যেতে পারে। এই ধরনের মেয়েদের কোনো বিশ্বাস নাই।
তৌহিদা ক্ষীণ স্বরে বলল, নিশু আপা সেই রকম মেয়ে না। সালেহা ধমক দিলেন, যা জানো না তা নিয়ে কথা বলবে না। এই মাগি কেমন মেয়ে সবাই জানে। এরকম একটা মেয়ে ঘরে এনে তুলেছে। মতিনকে আমি তার জন্য একদিন ধরব, জন্মের শিক্ষা দিয়ে দেব। নিশু চা খাচ্ছে। তৌহিদা তার সামনে বসেছে। তার সামান্য ভয় ভয় লাগছে। নিশু আপা নাকি কড়া কড়া কথা বলবে। না জানি সেই সব কড়া কথায় কি আছে। জটিল কিছু আছে নিশ্চয়ই। ইদানিং সে জটিল কথা বুঝতে পারে না। জটিল কথা শুনলেই মাথা ঝিমঝিম করে। তৌহিদা। জি আপা। আমি যে হোস্টেলে যাচ্ছি, তুমিও ইচ্ছা করলে সেখানে যেতে পারো। আমার সঙ্গেই যেতে পারো। প্রথম কিছুদিন আমার সঙ্গে থাকবে। তারপর সিট খালি হলে তুমি তোমার মতো থাকবে। এ বাড়িতে থাকা তোমার জন্য ঠিক না। কেন ঠিক না? কারণ এই বাড়ির মানুষগুলো অসুস্থ। তোমার বুবু একজন মানসিক রোগী। তোমার ভাইজান ভ্যাবদা মানুষ। কিছু দেখেও দেখে না, কিছু বুঝেও বুঝে না। এটাও এক ধরনের রোগ। রোগীদের সঙ্গে দীর্ঘদিন থাকলে রোগ সংক্রমণ হবেই। তুমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চাও না? চাই। এখানে থেকে সেটা সম্ভব হবে না। নিজের পায়ে দাঁড়াতে হবে, বুঝতে পারছো? হুম। এই বিষয়ে কিছু বলতে চাইলে বলতে পারো। কোনো কিছু গোপন করতে হবে না। তোমার যা মনে আসে তুমি বলো। তৌহিদা ক্ষীণ গলায় বলল, আমরা তো আলাদা সংসার করবই, তখন নতুন বাসা নিব। নিশু বলল, তোমরা আলাদা বাসা করবে মানে কি? তুমি আর কে? মতিন? হুম। তৌহিদা, শোনো, তোমাকে আগেও কয়েকবার বলেছি, এখনো বলছি, মতিনের সঙ্গে তোমার বিয়ে হয়নি। তোমার বিয়ে হয়েছে হাবিবুর রহমান নামের লোকটার সঙ্গে। ভয়ঙ্কর একটা অন্যায় হয়েছে। সব অন্যায়ের প্রতিকার আছে। এই অন্যায়েরও আছে। প্রথমে আইনের মাধ্যমে এই বিয়ে ভাঙতে হবে। তারপর যদি তুমি মতিনকে বিয়ে করতে চাও এবং মতিন যদি রাজি থাকে, তোমরা বিয়ে করবে, আলাদা বাসা করে থাকবে। বুঝতে পারছো? জি। তবে আমরা একটা কাজের মেয়ে রাখব। সব কাজ আমি একা করতে পারবো না। ও যেমন মানুষ, সংসারের কিছুই দেখবে না। কে এরকম মানুষ? তুমি কি মতিনের কথা বলছো? হুম। আমার মনে হয় না তুমি আমার কথা মন দিয়ে শুনছ। আপা, মন দিয়ে শুনছি। ঠিক করে বলো তো, মতিনের সঙ্গে কি তোমার বিয়ে হয়েছে? না। তোমার সঙ্গে কার বিয়ে হয়েছে? তৌহিদা ফোঁপাতে শুরু করল। নিশু বলল, কাঁদবে না প্লিজ। নাকি কান্না আমার অসহ্য। আমি আমার হোস্টেলের ঠিকানা লিখে রেখে যাচ্ছি। যদি কখনো মনে করো এই বাড়ি ছেড়ে দেবে, ঠিকানা থাকলো, ঠিক আছে? জি। তোমার চা ভালো হয়েছে, আরেক কাপ চা খাওয়াও। জি আচ্ছা। খাটের উপর দেয়ালটার দিকে তাকাও। একটা কাগজ দেয়ালে সেঁটে দিয়েছি। কোন ওষুধ কখন খাবে সব লেখা। ওষুধ খেতে যেন ভুল না হয়। ভুল হবে না তো? জি না, হবে না। নিশু বলল, তহিদা, তুমি আমাকে ভয় পাও, এটা আমি জানি। কিন্তু তোমাকে আমি খুবই আদর করি। আমার কোনো ছোট বোন থাকলে তাকে তোমার চেয়ে বেশি আদর করতাম না। আমি তোমার ভালো চাই, এতে কোনো ভুল নেই। প্লিজ, বিলিভ মি। হাবিবুর রহমান রাত করে বাড়ি ফিরলেন। সালেহা হাসি মুখে বললেন, এই শোনো, চিড়িয়া উড়ে গেছে। হাবিবুর রহমান অবাক হয়ে বললেন, চিড়িয়া উড়ে গেছে মানে কি? মহাজ্ঞানী নিশু ম্যাডাম চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে আমি কি জানি। যেখানে ইচ্ছা যাক, আমাদের কি? নাকি তোমার কোনো বিষয় আছে? আমার কি বিষয় থাকবে? পুরুষ মানুষদের তলে তলে অনেক বিষয় থাকে। মেয়েদের হলো ঘোমটার নিচে খ্যামটা নাচ, আর পুরুষদের হলো পাঞ্জাবির নিচে ঝ্যামটা নাচ। বুঝেছ? হুম। নিশু ম্যাডাম যাবার সময় আমার কাছ থেকে ছোট একটা ট্রিটমেন্ট পেয়েছে। এরকম ট্রিটমেন্ট পাবে চিন্তাই করে নাই। চোখ বড় বড় করে তাকিয়েছিল। অনেকক্ষণ কথা বলতে পারে নাই। কি ট্রিটমেন্ট দিয়েছ? সালেহা আগ্রহের সঙ্গে বললেন, আমার কাছ থেকে বিদায় নিতে এসেছে। আমি বললাম, তোমার ব্যাগ খুলে আমাকে দেখাও, চেকিং হবে। আমার অনেক জিনিস মিসিং। ইচ্ছে করে যে কিছু নিয়েছ তা বলছি না, ভুলেও তো নিতে পারো। ভালো ট্রিটমেন্ট হয়েছে না? হাবিবুর রহমান হতাশ চোখে তাকিয়ে রইলেন।
কিছু বললেন না। সালেহা বললেন, আজ তো তোমার ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ কি জন্যে? ছোট বউয়ের ঘর খালি, ছোট বউয়ের সঙ্গে থাকতে পারবে। আজ তোমাকে পারমিশন দিলাম। এতদিন বিয়ে হয়েছে, এখনো তুমি এক জায়গায়, বউ আরেক জায়গায়। এটা ঠিক না। বাদ দাও তো এসব। সালেহা তীক্ষ্ণ গলায় বললেন, বাদ দিব কেন? বিয়ে করেছ, স্ত্রীর সঙ্গে থাকবে, এত সমস্যা কি? অবশ্যই আজ রাতে তুমি ওই ঘরে থাকবে, অবশ্যই অবশ্যই। হাবিবুর রহমান বিড়বিড় করে বললেন, মেয়েটা অসুস্থ। সালেহা বললেন, এই জন্যই তো একসঙ্গে থাকবে। কয়েক রাত এক বিছানায় ঘুমালে সব ঠিক হয়ে যাবে। রাত 10:30টার দিকে হাবিবুর রহমান শুকনো মুখে তৌহিদার ঘরে ঢুকলেন। তৌহিদা বলল, ভাইজান কি? হাবিবুর রহমান জবাব না দিয়ে খাটের একপাশে শুয়ে পড়লেন। তৌহিদা ভোরবেলা ঘর থেকে বের হলো। ঘড়ি দেখল, ঘড়িতে 3টা বাজে। ঘড়ি নিশ্চয়ই বন্ধ হয়ে আছে। জানালা দিয়ে দিনের হালকা আলো আসছে। রাত 3টায় নিশ্চয়ই ভোর হয় না। সে সাবধানে দরজা খুলেছে। সালেহার ঘুম পাতলা, একটু শব্দ হলেই জেগে উঠতে পারেন। তিনি জেগে উঠলে তৌহিদার কোথাও যাওয়া হবে না। তৌহিদার একটা জায়গায় যেতে হবে, এক্ষুনি যেতে হবে। রাস্তাঘাটে লোকজন নেই, তবে কিছু রিকশা চলছে। ইয়েলো ক্যাব দেখা যাচ্ছে। একটা খালি রিকশা এগিয়ে আসছে। আফা, কই যাবেন? তৌহিদা কোথায় যাবে না বলেই রিকশায় উঠে পড়ল। রিকশা চলতে শুরু করুক, তারপর সে চিন্তা করবে কোথায় যাবে। মতিনের মেসে যাওয়া যায়। মতিনকে ঘুম থেকে তুলে বলতে পারে, এই, তোমার সঙ্গে নাস্তা খেতে এসেছি। কিংবা সে নিশুর হোস্টেলেও চলে যেতে পারে। নিশুর ঠিকানা তার সঙ্গে আছে। নিশুকে সে বলবে, আপা, আপনি যে কোন ওষুধ কখন খেতে হবে তালিকাটা করেছেন, সেখানে ভুল আছে। আপনি লিখেছেন নীল ট্যাবলেট রাতে 1টা করে। রাতে ঘুমের ট্যাবলেট খেতে হবে 2টা। 1টা করে খাচ্ছি বলেই আমার রোগ সারছে না। রিকশাওয়ালা বলল, আপা, যাইবেন কই? তৌহিদা জবাব দিল না। সে এখনো ঠিক করতে পারছে না কোথায় যাবে। তার গ্রামের বাড়িতে যেতে ইচ্ছা করছে। কিভাবে যেতে হয় কিছুই মনে নেই। তবে লঞ্চে যেতে হয়, এটা মনে আছে। সে কি সদরঘাটে চলে যাবে? সেখান থেকে লঞ্চে উঠবে? কে কথা কই উপন্যাসে তৌহিদার প্রসঙ্গ এখানেই শেষ। তাকে পরে আর কোথাও পাওয়া যায়নি। ঢাকা শহরে একবার কেউ হারিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না। যে নেই, তার গল্পও নেই। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কে কথা কয়ের 11 পর্ব। এর পরবর্তী পর্বটি শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।